নমস্কার। আমার আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা নিজের জন্য সুখ। মাঝরাত্রে ঘুমের মধ্যে হঠাৎ ভয়ানক একটা অস্বস্তি অনুভব করলেন অবিনাশ। দমটা যেন বন্ধ হয়ে আসছে, বুকের মধ্যে অজানা একটা কষ্ট। ঘুম ভেঙে গেল, দেখলে সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। ঘাড়ের নিচে বালিশটা ভিজে থসথস করছে। উঠে বসতে গেলেন, পারলেন না। ঘাড় তুলে বালিশটা উল্টে নিলে ভালো হয়, কিন্তু বুঝতে পারছেন পেরে উঠবেন না। হাত পা নড়াতে পারছেন না, অবশ পাথর পাথর। ষাটের কোঠা পার করতে চললেন অবিনাশ। জীবনে অনেক দেখেছেন, সে অভিজ্ঞতা তীব্র একটা প্রশ্নের রূপে অবিনাশের মস্তিষ্কের কোষে কোষে সমস্ত স্নায়ুর পর্দায় পর্দায় যেন তীক্ষ্ণ একটা করাত চালিয়ে গেল। আমার কি তাহলে স্ট্রোক হলো? এই যে বুকের মধ্যে দম বন্ধ হয়ে আসা কষ্ট, এই যে ঘাম, এই যে হাত পা অবশ লাগা, এ সমস্তই তো স্ট্রোকের লক্ষণ। আতঙ্কে অস্থির হয়ে চিৎকার করে উঠতে গেলেন অবিনাশ, কোনো একটা কারোর নাম ধরে। হয়তো বড় ছেলের, হয়তো ছোট ছেলের, হয়তো নাতনিদের কারো, হয়তো বা শৈলবালারই। না, শৈলবালার হতে পারে না। কবে আবার শৈলবালাকে নাম ধরে রেখেছেন অবিনাশ যে সেটা মুখে এসে যাবে? অভ্যাসে না থাকলে মরণকালেও আসে না। সেই জন্যে মহাপুরুষরা বলে থাকেন নামের অভ্যাস করতে। সে অভ্যাসও করা নেই অবিনাশে, তাই অভ্যাসগত কোনো ডাকই ডাকলেন। কিন্তু যাকে ডেকে থাকুন, সে ডাক কারো কানে গিয়ে পৌঁছাল না, কারণ ডাকটা ভেতরে হাঁচড় পাঁচড় করছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। তার মানে অবিনাশের পক্ষাঘাত হয়ে গেল, অকস্মাৎ অতর্কিতে। যে অবিনাশ বিছানায় শোবার আগে পর্যন্ত, ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত সুস্থ স্বাভাবিক সহজ ছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন যা যা করেন সবই করেছেন, এতটুকু ব্যতিক্রম হয়নি, শরীরে এতটুকু বৈলক্ষণ অনুভব করেননি। নিত্য নিয়মে ভোরবেলা উঠে পার্কে বেড়াতে গেছেন এবং ফেরার সময় ছোট নাতির জন্যে খাটাল থেকে সামনে দোয়া গরুর দুধটুকু নিয়ে এসেছেন। যথারীতি গোয়ালাটাকে একবার ধর্মজ্ঞান সম্পর্কে অবহিত করিয়ে দিই। ওরা অবশ্য অবিনাশকে এটা করতে বলেনি। নাতির মা বাবা অর্থাৎ অবিনাশের ছোট ছেলে আর তার বউ, তারা টিনের ফুটে নির্ভরশীল ছিল। অবিনাশী প্রবৃত্ত হয়ে ব্যবস্থাটি করেও দায় ঘাড়ে নিয়েছে। অ্যালুমিনিয়ামে যে পাত্রটি করে দুধ নিয়ে আসেন, সেটা নিয়েই বেড়াতে যান এবং নাতনিদের কাছে সগৌরবে ঘোষণা করেন। লক্ষ্মী হাসল তো বয়েই গেল। সে যাই হোক, আজ যথারীতি বাড়ি ফিরে একবার চা টোস্ট খেয়েছেন এবং কাগজ পড়া সাঙ্গ করার পর আরও একবার হালুয়া আলু মরিচ সহযোগে বড় কাপের চা পান করেছেন। বুড়ো বয়সে সকালের দিকে খিদে যেন একটু বেশি পায়, অথচ বলতে লজ্জা করে। তার নাতনিদের টিফিনের জন্য যা কিছু তৈরি হয়, অবিনাশ হঠাৎ হঠাৎ তার গন্ধ পেয়ে যান। অবিনাশ টিফিনে রুটি তরকারি নিয়ে যেতেন। অবিনাশের ছেলেরা লুচি মিষ্টি, নাতিনিটা টিফিনে অমন গপ গপ করে লুচি খেতে পারে না। সূক্ষ্ম কিছু যোগান দিতে হয়, যেমন ডিম ভাজা, কুচো নিমকি, হালুয়া, আলু মরিচ ইত্যাদি। রান্নাঘর থেকে বাতাসে তার সুবাস ভেসে এসে যেন উতলা করে তোলে অবিনাশকে। অবিনাশ খবরের কাগজখানা হাতে করেই অন্দরমহলের দিকে এগিয়ে যান। শুনেছ খবর? মহিতহারির কাছে বাস দুর্ঘটনায় একটা বিয়ে পার্টি একেবারে খতম। অথবা উদ্দাত্ত গলায় বলতে বলতে যান, কাণ্ড শুনেছ? গতকাল এক বিরাট অগ্নিকাণ্ডের ফলে। এসব সংবাদ পরিবেশনের টার্গেট অবশ্যই শৈলবালা, কারণ খবরের কাগজে সত্যিকার খবর, রাজনীতি এবং রাজনৈতিক উঠচালটালের কথা নিয়ে আলোচনা শৈলবালার সঙ্গে হতে পারে না। দেশের ব্যাপার নিয়ে মাথা ব্যথার সময় নেই শৈলবালার। জিনিসপত্রের দাম বাড়লে শৈলবালা কর্তৃপক্ষের উপর রেগে আগুন হন এবং দাম কিছু কমলেও প্রসন্ন হন।
মন দিয়ে যদি শোনেন তো ওই ঘটনা ও দুর্ঘটনার খবর। কি আর করা, ওগুলোই আলোচ্য করতে হয়। তবে যেমন তাড়াতাড়ি সময় শৈলবালাও বলেন, থাক বাবু, ওসব আর এখন শোনা, সকালবেলায় মন খারাপ হয়ে যায়। অবিনাশ কি আর বোঝেন না? ওই মন খারাপের কথাটা ছুতো মাত্র। ব্যস্ততার সময় খবরেই কান পাতার সময় নেই শৈলবালার। অবিনাশ বলে, না তাই বলছি, মানুষের বেঁচে থাকাটাই যেন এখন একটা আশ্চর্য ঘটনা হয়েছে। বললে একটু ঘুরঘুর করেই বলেন, গন্ধটা বেরোচ্ছে তো, হালুয়া করছে বুঝি? আলু মরিচ ভাজছে নাকি? ডিম ভাজছে মনে হচ্ছে। ভাজছে কিসে? ডালদায় না সর্ষের তেলে? গন্ধটা ভালো বেরিয়েছে। তা ওই সূত্রেই হোক আর শৈলবালার বিবেচনাতেই হোক, দ্বিতীয়বারে চায়ের সঙ্গে দ্বিতীয় এক প্রস্থ জলখাবার জোটে। আজও খেয়েছেন পরিতৃপ্তির সঙ্গে। অবিনাশ মনে মনে যেন দিনটা ছবি দেখতে থাকেন। দেখতে চান কোথাও কিছু দুর্বলতার চিহ্ন প্রকাশ পেয়েছে কিনা। কোথাও তো কিছু দেখছেন না। তারপর যথারীতি বাজারও গেছেন। এটাও দ্বিতীয় প্রশ্ন। বড় ছেলে সকালবেলা চাকর সঙ্গে নিয়ে বাজার করে আনে। তবু ছেলেরা অফিস চলে যাওয়ার পর অবিনাশ আর একবার ঝরতি পড়তি বাজারটা ঘুরে আসেন এবং অখাদ্য কিছু মাল এনে হাজির করেন, যার আর ছই না। কিন্তু থোড়, পুঁইশাক, মুখি কচু, মোরলাপুটি এসব জিনিস খায় না মানুষ। খায় না তো বাজারে বিক্রি হয় কেন? যাকগে, কেউ না খাক, অবিনাশ একাই খাবেন। শৈলবালা শুদ্ধ আজকাল ধুয়ো ধরেছেন। ওসব খেলে অম্বল হয়, ওটা কোনো কথাই নেই। ফ্যাশানি বউ ছেলের কাছে শুয়ো হওয়া। অবিনাশ ওসব শুয়ো হওয়া ওই ধার ধারেন না, বরং ওই বৌমাদের দেখিয়ে একটি গাদা করে চচ্চড়ি খান আজও। আবার বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছেন। ছোট নাতনিকে স্কুল থেকে নিয়ে আসার ডিউটি পালন করেছেন। পার্কে গেছেন ছোট নাতনির সঙ্গে, ঝি যায় গাড়ি ঠেলে নিয়ে, তবু অবিনাশ সঙ্গে যান। নিশ্চিন্ত হয়ে ঝিয়ের হাতে ছেড়ে দিতে রাজি হন না, যদিও নাতির মা মুখ টিপে হেসে বলে, কত বাচ্চাই তো লোকজনের সঙ্গেই পার্কে আসছে, কারা দাদু আসছেন পাহারা দিতে? তা বলুক, অবিনাশ যান, আজও গিয়েছিলেন। তারপর তারপর আর কি, একে একে দুই ছেলে বাড়ি ফিরেছে, তাদের জন্য চা হয়েছে। সেই সঙ্গে যেমন খান একটু একটু খেয়েছেন এবং আরও কিছুক্ষণ এটা ওটা কোথায় কাটিয়ে রাত্রে খাওয়া সেরে শুয়েছেন। এর মধ্যে কোথায় কোনখানে সে বিরাট গোহরের ইশারা, যেখানে পা ফেলেই তলিয়ে গেলেন অবিনাশ সেন নামে লোকটা। অবিনাশ আবার চেঁচাতে গেলেন, গলা দিয়ে শব্দ বার করতে পারলেন না। তার মানে সর্বশরীরেই পক্ষাঘাত হয়ে গেছে। জিভটাও বাদ দেয়নি, সে নিষ্ঠুর দস্যু। পক্ষাঘাত। লোকটার বাজার চলতি যে নামটা আছে সেটা না ভেবে অবিনাশ আয়ুর্বেদ শাস্ত্রের পাতা থেকে তুলে আনলেন এই অপ্রচলিত শব্দটা। এই শব্দটা প্যারালিসিস। এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি রূঢ় বলেই কি দুঃখের পরিমাপ করতে যেটা দরকার হচ্ছে। এখন গ্রীষ্মকাল, তবু সন্ধ্যের দিকে একটা বড় গোছের কালবৈশাখী হয়ে গেছে বলে বাতাস হঠাৎ অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। অবিনাশীর ঠান্ডা লাগা ধাত বলে মাথার দিকে জানালা বন্ধ। সামনের টেবিল ফ্যানটা ঘুরছে মৃদু মন্দ গতিতে। ঘরটা সরু, শোবার ঘর হিসেবে গণ্যও ছিল না। তার সিলিং ফ্যান নেই, দরকারও হয় না। পাশে জানালাটা খোলা থাকলে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়, আর জানালাটার একটা কপাট বন্ধ। এই সমস্তই ঠিকঠাক করে গেছেন শৈলবালা শুতে যাবার আগে। যান না অবশ্য বেশি দূরে, পাশের ঘরেই তার অবস্থান। এই ঘরটা তো ছোট্ট এক ফালি, ব্যবধান সামান্যই। দু ঘরের মাঝখানে দরজাটা খোলাই থাকে, শুধু একটা পর্দা ঝুলে তাতে। তবু কত দূর দূরান্তের ব্যবধান। বড় ছেলের মেয়ে দুটো ধাড়ি হয়ে ওঠা পর্যন্ত অবিনাশ একটি পরম বস্তু হারিয়েছেন। আজ যৌবনের অভ্যাস, শৈলবালার সান্নিধ্য, সেটা হারাতে হয়েছে ওই তুচ্ছ কারণটার জন্যে। ওদের মা বাপের ভাগে একটা মাত্র ঘর,
বড় হয়ে যাওয়া মেয়ে দুটোকে নিয়ে শোয়া নাকি সভ্যতা না। অতএব সভ্যতা আর শোভনতা বজায় রাখতে শৈলবালা একদিন নিজেই এই ব্যবস্থা চালু করে বসেছেন। সাবেককালের এই বাড়িটা যে ঘরটায় অবিনাশের ফুলশয্যা হয়েছে এবং ততবধি ছিটোটা কাল কাটিয়ে এসেছেন, সেই ঘর থেকে নির্বাসন ঘটেছে অবিনাশের। বিয়ের পাওয়ার সেই সেকেলে ঢাউস জোড়া খাটে শৈলবালা এখন দুই নাতনিকে নিয়ে মৌজ করে শোন অবিনাশের সরু ঘরটায় একটা সরু চৌকিতে। প্রথম এই ব্যবস্থার প্রস্তাবে অবিনাশের মাথায় যেন হঠাৎ বজ্রাঘাত হয়েছিল, কিন্তু শৈলবালা আগে থেকে শাসিয়ে রেখেছিলেন, খবরদার এ নিয়ে একটি কথা মুখে আনবে না, তাহলে লজ্জার আর শেষ থাকবে না। অতএব দুঃখ, অভিমান, ক্রোধ, ক্ষোভ সব কিছু মনের মধ্যে পুষে রেখে মুখে তালা চাবি দিয়েছেন অবিনাশ। বড় ছেলে যখন বলে উঠেছে, এক হিসেবে এ ঘরটাই তো দেখছি বেটার। দক্ষিণে এমন একটা বড় জানালা রয়েছে যেটা আপনার ও ঘরে ছিল না। তখন অবিনাশ মুখের সামনে খবরের কাগজটা তুলে ধরেছেন। আর বৌমা যখন বলেছেন, ঘরটা আজে বাজে জঙ্গলে বোঝাই হয়ে থাকতো, বোঝা যেত না এত সুন্দর। পূর্ব দক্ষিণে দুটো জানালা খোলা থাকলে বাতাসে উড়িয়ে নিয়ে যায়, তাই না বাবা? তখন অবিনাশ বলেছেন, বৌমা তোমাদের ধোপা আসবে কবে? শৈলবালা অবশ্য বোঝেন, অবিনাশের নিঃশ্বাস ফেলার তারতম্যটুকু পর্যন্ত হাড়ে হাড়ে বোঝেন, কিন্তু সে বুঝতে পারাটা অন্যকে বুঝতে দেন না, অবোধের ভানে থাকেন। তবু এখন অবিনাশ তার অন্তিম আর্তনাদ তাদের কানে পৌঁছাতে চেষ্টা করলেন, যারা তার কথায় কর্ণপাত করাটা খুব একটা দরকারই মনে করে না। কিন্তু পৌঁছচ্ছে কই? অবিনাশের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হচ্ছে, আর ঘাম বাড়ছে। দুঃখে যন্ত্রণায় জোরে কেঁদে উঠতে চেষ্টা করলেন, আর তখন গলা থেকে একটা গো গো আওয়াজ বেরোল, অনেকটা যেন ক্রূর কোনো জন্তুর আর্তনাদের মতো। এখন অবিনাশ তার বড় নাতনির গলা শুনতে পেলেন, দিদা, ও দিদা, দাদু কিরকম চেঁচাচ্ছে। তার মনে শৈলবালা এখনো সুখনিদ্রায় বিভোর। এই আওয়াজ তার সেই ঘুমের গভীরে গিয়ে পৌঁছাতে পারেনি। উফ! অবিনাশে হাত কয়েক দূরে পড়ে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, আর শৈলবালা আবার বুকের কাছটায় কি যেন ডেলা পাকি উঠল। তাই ভালো, সুখের ঘুম ভেঙে সকালে উঠে অবিনাশের মরামুখী যেন দেখে শৈলবালা আর তার ছেলেরা। মনে মনে স্ত্রী পুত্রের প্রতি এই ভয়ঙ্কর অভিশাপ বাণীটি উচ্চারণ করে ওঠার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে এক ঝলক জল গড়িয়ে পড়ল অবিনাশের। কিন্তু অবিনাশের অভিশাপ কার্যকারী হল না। পরক্ষণে শৈলবালার সদ্য ঘুম ভাঙা আর্তস্বর, ও মা, সে কি! তৎপরক্ষণে পর্দা নড়ল। শৈলবালার আলুথালু মূর্তিটা দেখা গেল পর্দার গায়ে। অবিনাশ চোখ বুঝলেন। জল গড়িয়ে পড়া চোখটা শৈলবালাকে দেখাতে ইচ্ছে হল না। চোখ বুজে থেকে অনুভব করলেন অবিনাশ নাতনি দুটো চলে এসেছে ঘরে। তার মধ্যে ছোটটা তার স্বরে বাপি বাপি, কাকু কাকু রবে ডাকতে ডাকতে ছুটে বেরিয়েও গেল। অবিনাশ অনুভব করছেন শৈলবালা অবিনাশের সরু চৌকির কিনারাটুকুতে বসে পড়ে অবিনাশের ডান হাতের নাড়িটা টিপে ধরেছেন। কবরেজ বাড়ির মেয়ে, এবং সহজাত বুদ্ধিতেও নারীর জ্ঞানটা শৈলবালার প্রখর, আর সেই জ্ঞানটা সম্পর্কে রীতিমতো সচেতন। কারুর অসুখ বিসুখ করলে শৈলবালা আগে এসে তার নাড়িটা ধরেন। অবিনাশ অনুভব করছেন শৈলবালা অবিনাশের হাতটা সাবধানে বিছানায় নামিয়ে দিয়ে তাকে ঠেলে ঠেলে আপ্রাণ ডাক দিচ্ছেন, শুনছ ওগো, শুনছ? কি কষ্ট হচ্ছে শুনছ? খারাপ স্বপ্ন দেখেছ? ইচ্ছে করলে চোখটা খুলতে পারেন অবিনাশ। চোখের পাতায় পক্ষাঘাত হয়নি, তবু সে ইচ্ছে তিনি করলেন না। তিনি ওই আকুল ডাকটি উপভোগ করতে লাগলেন। শুনছ ওগো, বলো না কি কষ্ট হচ্ছে? তার সঙ্গে শৈলবালা প্রেম স্পর্শে। অবশ্য এই স্বপ্নের উপভোগটি স্থায়ী হল না। দুই ছেলে এসে গেল। অবিনাশ চোখ বুঝেই দেখতে পাচ্ছেন একজনের পরনে সিল্কের লুঙ্গি আর একজনের ডোরাকাটা রাত পায়জামা।
বাপের বিছানার কাছে এসে দাঁড়িয়ে মুখ ঝুঁকিয়ে উচ্চস্বরে ডাকছে, বাবা, বাবা। তারপর নিচু গলায় বলল, ব্যাপারটা কি? শৈলবালার উত্তর শুনতে পেলেন, কি জানি। রিঙ্কু আমায় ঠেলে জাগালো, দাদু কিরকম চেঁচাচ্ছেন বলে। এসে ডাকাডাকি করছি, সাড়া পাচ্ছি না। কিন্তু সুরটা এমন কেটে যাচ্ছে কেন? শৈলবালার কণ্ঠে তেমন হাহাকার ভাব ফুটল না কেন? বরং ক্ষণপূর্বে সেই ব্যস্ত আকুলতা অন্তর্হিত, যেন বেশ আত্মস্থ ভাব। তার মানে ছেলেদের সামনে খেলেও হবেন না। স্বামীর জন্যে আকুলতা, এটা তাহলে শৈলবালার কাছে খেলোমি। হ্যাঁ তাই, আগেও এই জিনিস লক্ষ্য করেছেন অবিনাশ। বড় ছেলে আরও একবার ডাকল, অবিনাশ সাড়া দিলেন না। ছেলেরা এখন ডাক্তারের কথা তুলল। কে জানতো চোখের ওপরকার ছোট্ট ছোট্ট এই পাতা দুটো এত বড় একটা আবরণ প্রাচীর, তার আড়ালে কতখানি আত্মগোপন করা যায়। খুব দুঃখের সঙ্গে এখন অনুভব করছেন অবিনাশ, বুকের সে দারুণ কষ্টটা অনেক কমে গেছে। মনে হচ্ছে এখন বোধহয় কথা বলতে পারবেন। ওদের উদ্বেগকে এক হয়ে উড়িয়ে দিয়ে বলতে পারবেন, দোহাই বাবা, ডাক্তার ফাক্তারকে আর এই মাঝরাত্রিরে ডাকতে যেতে হবে না। এক্ষুনি মরছে না তোদের বাবা। মনে হচ্ছে বলতে পারবেন। সে অবস্থা হয়েছে, তবু বলতে চেষ্টা করলেন না অবিনাশ। দাঁতে দাঁত চেপে পড়েই রইলেন চোখ বন্ধ করে। ভয়ানকভাবে অনুভব করছেন, কথা কয়ে উঠলেই অবিনাশ হঠাৎ সস্তা হয়ে যাবেন। না, এক্ষুনি সস্তা হয়ে যেতে ইচ্ছে নেই, বরং চোখ বুজে পড়ে সে অবস্থাটা উপভোগ করবেন। ডাক্তার এলো, পরীক্ষা করল। ডাকলে সাড়া দিচ্ছেন না শুনে ইশারা ইঙ্গিতে সন্দেহ প্রকাশ করল। সেরিব্রাল থ্রম্বোসিস হওয়া বিচিত্র নয়। নির্দেশ দিল, একদম শুইয়ে রাখুন, কমপ্লিট টেস্ট। তাহলে তখন কিন্তু আর ছেলেরা বাপ সম্পর্কে এত উদাসীন থাকতে পারবে না। আর শৈলবালা তখন উপযুক্ত শাস্তি হবে। এমন কায়মনোবাক্যে সারাদিন সংসার করে ধর্মের সাক্ষী একবার রাত দুপুরে একটু জানালা বন্ধ আর পাখা খোলার কর্তব্য সেরে নাতনিদের নিয়ে আরামসজ্জায় শুতে যাওয়া চলবে না। ডাক্তারের প্রতীক্ষা করতে লাগলেন অবিনাশ, তার আবরণ প্রাচীরের আড়াল থেকে। কিন্তু সে প্রতীক্ষা সফল হলো না। অবিনাশ নিজের বলবার কথাটায় শৈলবালার কণ্ঠে শুনতে পেলেন, থাক রে খোকা, এক্ষুনি ডাক্তারকে ডাকাডাকি করতে যাব দরকার নেই। ছোট ছেলে বলল, না ডাকাটা কি ঠিক হবে? হবে। আমার মনে হচ্ছে অন্য কিছু না, স্বপ্ন টপ্ন দেখে বোবাই ধরেছিল। নারী বেশ ভালোই আছে, কবরেজ বাড়ির মেয়ে। সে অহমিকাটুকু প্রকাশ করতে দ্বিধা রাখেন না। কি নির্লজ্জ নিষ্ঠুরতা! ছেলেদের কাছে নিজের মহিমা বজায় রাখতে কি নির্মমতা! রাগে সর্বাঙ্গ জ্বলে যায় অবিনাশের। মনের মধ্যে কোথার চাষ চলে, বড় অহংকার দেখছি যে, সর্বজ্ঞ হয়ে গেছে একেবারে। নারী ভালো আছে, ভালো থাকতে কে মাথার দিব্যি দিয়েছিল তাকে? নিজের নারীর এই দুর্ব্যবহার আর একবার চোখে জল আসে। চোখ জ্বালা করে সেই নোনা জলে, তবু চোখ খোলেন না। শৈলবালার নিশ্চিন্ত নিশ্চিন্ত গলার স্বর ধ্বনিত হয়, পাখাটা বাড়িয়ে দে তো রিঙ্কু, আর জানালাটা ভালো করে খুলে দে। এই শুনছ, জল খাবে? জল শব্দটা শুনে অবিনাশের সমস্ত স্নায়ু উন্মুখ হয়ে উঠল। অনুভব করলেন ঠিক এই মুহূর্তে এটাই খুব দরকার হচ্ছিল তার। আর চোখ বুজে থাকা চলবে না। ওরা হয়তো সাড়া না পেয়ে জল আনবে না, বলবে থাক, ডিস্টার্ব করে আর কাজ নেই, জাগলে খাবেন। অবিনাশ চোখ খুললেন। বড় ছেলে বলল, বাবা, জল খাবে? বড় ছেলের এই কণ্ঠস্বর কতদিন শোনেননি অবিনাশ। এমন করুণায় কোমল স্নেহ মাথা নেড়ে জানালেন, হ্যাঁ। বড় নাতনি তাড়াতাড়ি জল এনে দিল। এও নতুন, সবাই জানে, দাদু হচ্ছেন দিদার বিজনেস। ছোট ছেলে বলল, কি হলো হঠাৎ? এ স্বরটা যেন বহু যুগের অপার হতে ভেসে আসার মতো।
অবিনাশ দুহাত উল্টে বললেন, কি জানি, হঠাৎ বুকটা কেমন। বলেই খেয়াল হলো হাত বেশ ঠিকভাবেই নাড়াতে পারছেন, কথাও বলতে পারলেন। সকলের অলক্ষিতে পাটা একটু নাড়িয়ে দেখলেন, নড়ল। তার মানে অবিনাশের নামের এই পৌর ভদ্রলোকটির সব ঠিক আছে। ছোট ছেলে বলল, এখন ঠিক লাগছে না ডাক্তারকে ডাকা দরকার আছে? ডাক্তারকে ডাকা দরকার আছে কিনা এই প্রশ্নটা রুকিকে করবার নয়। শুনে অভিমান হলো অবিনাশের। আবার চোখে জল এলো। মাথা নেড়ে বললেন, না। তাহলে শান্ত হয়ে ঘুমোবার চেষ্টা করো, বুকের উপর হাত রেখে ঘুমিও না, ওতে অনেক সময় এরকম হয়। শৈলবালা বিছানার পাশ থেকে উঠে দাঁড়িয়ে চাদরের কুঁচকে যাওয়া ভাঁজগুলো হাত দিয়ে প্লেন করছিলেন। সহজভাবে বললেন, একটা কাজ কর খোকা, তোদের কি সব হজমের ওষুধ টষুধ আছে? তা একটু দে, মনে হচ্ছে পেট গরম হয়ে। খুব স্বাভাবিক, খোকা অনায়াসে বলে। এসে দেখে আমারও তাই মনে হয়েছিল। বয়স হয়েছে তা তো ভাবেন না, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু হওয়া উচিত। অন্তত রাত্রে খাওয়াটা আম ফামগুলো না খেলেই ভালো হয়। আমার তো বাবার খাওয়া দেখে ভাবনায় হয়। অবিনাশের মধ্যে যেন একটা প্রবল ভূমিকম্প হয়। তার এতক্ষণের আশার আকাঙ্ক্ষার কষ্টে গড়া নিজের দাম মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। অবিনাশ একটা নেহাত সস্তা বুড়োয় পরিণত হয়ে গেলেন। যেরকম বুড়োরা ওজন না বুঝে খেয়ে রোগে পড়ে ভোগে আর ভোগায়। শৈলবালা একটি গেঞ্জি নিয়ে এসে বললেন, ঘামের গেঞ্জিটা ছিঁড়ে ফেলো। খোকা বুধু, তোরা ঘুমুকে যা। খোকা একটা হাই তুলে বলল, আর ঘুমের 12টা বেজে গেল। বুধু বলল, হ্যাঁ, মাঝরাত্রিরে এরকম হইচই আমারই পেটের মধ্যে এক কেমন করছে। ঘুম আর হবে বলে আশা নেই। বলল, কিন্তু চলেও গেল। বলল না, ঘুম যখন হবে না তখন না হয় বাবার কাছে বসে থাকি একটু। নাতনিরা তো জল খাওয়া দেখেই চলে গেছে। এখন একা শৈলবালা, তার নড়াচড়ার ভঙ্গিতে চলে যাওয়ার প্রস্তুতি সুস্পষ্ট। অবিনাশ নির্লিপ্ত গলায় বললেন, তুমিও যাচ্ছ? শৈলবালা অপ্রতিভভাবে বললেন, না, খোকা ওষুধটা দিয়ে যেতে ভুলে গেল কি না দেখে এসে বসছি একটু। বসে থাকতে হবে না, এখানে শোও না। শৈলবালা অবিনাশের 3.25 ফুট চওড়া চৌকিটার দিকে তাকিয়ে আরও অপ্রতিভ গলায় বলেন, কি যে বলো, ভারী মাঠ ময়দান বিছানা তোমার। আশ্চর্য, এই কিছুদিন আগেও একসঙ্গে শুয়েছেন শৈলবালা, অবশ্য সেই মাঠ ময়দান খাটটাতে। আসলে কিছু অভ্যাস একবার ছেড়ে দিলে আর একবারও সেটা করা যায় না, তাতে লজ্জা আছে। খাওয়া পড়া শোয়া সব ব্যাপারে। অবিনাশ বললেন, একবার ট্রেনের বেঞ্চিতে দুজনে এক কম্বল মুড়ি দিয়ে। শৈলবালা তাড়াতাড়ি বললেন, থামো তো, সেদিন আর এদিন, এখন নাতিনেরা দেখলে হাসবে না? যায় দেখি খোকা কি করল। বলে উঠে গেলেন শৈলবালা। আমি ওষুধ খাবো না বলে অবিনাশ পাশ ফিরে দেওয়াল মুখ হয়ে শুলেন। শৈলবালা বোধহয় দেখলেন সাপে বর। ছেলেরা ভুলেই গেছে, আবার তাদের ডাকাডাকি করছে, লজ্জা করছে। ওই হেতু বসে থেকে অকারণে টেবিল ফ্যানটা একটু কমিয়ে বাড়িয়ে আসতে ঘর থেকে বেরিয়ে গেলেন। নাতনি দুটো হয়তো জেগে আছে, ভাবতে পারে বুড়ো বুড়ি এতক্ষণ কী প্রেমালাপ করছে। যৌবনে গুরুজনের কাছে লজ্জা, বার্ধক্যে লঘুজনের কাছে। শৈলবালা চলে যেতে আবার যেন কেমন দম আটকানো ভাব অনুভব করছেন অবিনাশ। উঠে বসলেন, গেঞ্জি না বদলে আবার শুয়ে পড়লেন। আর শুয়ে শুয়ে প্রার্থনা করতে লাগলেন, ভগবান, স্ট্রোকই হোক অবিনাশের, পক্ষাঘাত নয়, একেবারে চরম আঘাত, যাতে তার স্ত্রী পুত্র সকালে এসে কপালে করাঘাত করে বলতে পারে,
পেট গরম বলে চলে গিয়ে কি ভুল করেছি কাল। বিশেষ করে শৈলবালা সকালবেলা কি গো শরীর কেমন বলে কর্তব্য সারতে এসে যখন দেখবেন তার শাড়ি চুড়ি জন্মের সব খতম, তখন আবার একটা পৈশাচিক উল্লাস অনুভব করতে গেলেন, আবারও ব্যর্থ হলেন। অবিরল চোখে জলের ধারায় বালিশ ভিজতে লাগলো। অবিনাশ নামের একটা লোক একা একটা ঘরে নিঃশব্দে মরে পড়ে আছে, এই দৃশ্যটা ভাবতে গিয়ে বুক ফেটে যাচ্ছে অবিনাশে। যেন একজন নিকট আত্মীয়ের মৃত্যু দৃশ্য দেখছেন। সে শায়িত মৃতদেহের দিকে চোখ ফেলছেন আর দম বন্ধ হয়ে কান্না উতলে আসছে। অথচ সেই নিঃসঙ্গ নিঃশব্দ দিন মৃত্যুটার জন্যে প্রার্থনা জানিয়ে চলেছেন অবিনাশ সেন। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।